বাংলা গপ্পের ঝুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার। এখানে বিভিন্ন ধরনের গল্পের সম্ভার রয়েছে। সেই সমস্ত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আ মাটির ভেপু উপন্যাসের তৃতীয় পর্ব, গ্রীষ্ম দুপুর। চলুন শুরু করি তাহলে। অপুদের বাড়ি হইতে কিছুটা দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জালনা গিয়ে রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশে তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ, মায়ের মুখে ওইসব দেশের রাজপুতদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দ ভাবের সৃষ্টি করিত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা যখন তাহার মনকে অত্যন্ত চাপিয়া যেন কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে, ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত। হঠাৎ তাহার মনে হইত যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট ছোট আরো ছোট হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত। অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাড়ি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছিস সকরি হাত। ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভাজা ভালোবাসো। হ্যাঁ, দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারত খান সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায়। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে এক এক দিন চাহিয়া দেখে কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে, রোজই তোলে। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপায় হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠোনে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছড়লেন, অর্জুন করলেন কি একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর সে কি যুদ্ধ, কি যুদ্ধ, বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর অর্জুন করলেন কি ঢাল আর তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন, পড়ে এই যুদ্ধ।
দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। গ্রীষ্মকালের দিন, বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপ্পিধবজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে গান্ডীব ধনু হইতে ব্রহ্মাণ্ড মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্য দলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শেওড়া বনের দিকে হইতে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকাইয়া উঠিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল কোথাকার একটা পাগল, কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে তাহার হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলিল, অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে দিকে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই দাঁড়া দেখি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়েও 4-5টার বেশি ফল পারিতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল দুর্গা আকুশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এগুলোই নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুশিটা নে। নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওল কলমির লতায় সাদা সাদা ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দি। তাহার দিদি ওর কলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইছে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না। তাহার ইচ্ছা হইলেও বলে নোলক তাহার দরকার নেই। তবে দিদির ভয় সে কিছু বলিল না। দিদিকে চটাবার ইচ্ছা তাহার আদেও নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের উভয়েরই খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। দুর্গা একটা কুড়ি ভাঙিয়া সাদা ফুল জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে অপুর নাকে কুড়িটি আটিয়া দিল, নিজেও একটা পড়িল। পরে ভাইয়ের চিবুকে হাত দিয়া মুখে নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিতভাবে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিস নে যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, এদিকে দেখো মা, অপু নোলক পরিয়া দিদির পেছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে চিনতে তো পারছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল।
বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলাতে এসেছে ঠিক, শিগগিরি আয়। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাদর নয়, ও পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এবারে ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবু দুর্গা ও অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার রেকাবি নামাইতে বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছে। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের কর্ত্রী, বয়স ৪০-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা, দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠোনে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়ে বলিলেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এঁটো করে বসবে। চিনিবাস রেকাবি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরিয়া বলিয়া উঠিলেন, দেখতে পারি নে বাপু, ছুরিটার যে কি হেংলা স্বভাব, নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেগে যা। তা না, লোকের দৌড় দৌড়, যেমনি মা তেমনি ছা। ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস, রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো, আমি 2টো, তুই আমি মুরকি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞেস করিল, রথের কতদিন আছে রে দিদি?